নমস্কার বন্ধুগণ, নিশাচরি কথায় ফিরে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে। আজকে যে রোমাঞ্চক গল্পটি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে রাতের অতিথি। রচনা মন্দিরা ঘোষাল। গল্পটি শুনে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না, এবং সাবস্ক্রাইব করতে কোনো রকমের টাকা বা অ্যামাউন্ট আপনাদের পে করার প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ বিনামূল্যে। তাই সময় নষ্ট না করে শুরু হচ্ছে রাতের অতিথি। খুট করে কিসের যেন একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। আজকাল এই রোগ হয়েছে আমার। যত বয়স বাড়ছে ঘুম পাতলা হচ্ছে। রমা থাকলে তবু ঠিক, না হলে আরও গাটা শিরশির করে। বারবার ঘুমটা ভেঙে যায়। কিন্তু আওয়াজটা কিসের হলো? আদৌ ঘুমন্ত চোখে পরিষ্কার দেখতেও পাচ্ছি না। বুবাই টুবাই ডাকলো নাকি? শরীর খারাপ হলো কি? নেমে এসেছে ওপরে শোয়ার ঘর থেকে? রমা তো কাল ফিরবে। না, কারোর সাড়াও পাচ্ছি না। কিরে বুবাই টুবাই, ডাকছিস নাকি? দূর, মনের ভুল হবে। না, শুয়ে পড়ি। কাল অনেকগুলো কেসের শুনানি আছে। আবার খুটখুট। ধর্মর করে উঠে বসলাম খাটে। আরে আরে, ওটা কে খোলা দরজার সামনে দাঁড়িয়ে? বাড়িতে ঢুকলো কি করে? ঘরের দরজা খুলে শোয়ার চিরকালই অভ্যেস, সেই বাবা মা বেঁচে থাকতেই। যদি রাত বেরেতে শরীর খারাপ হয় ডাকলে শুনতে পাবো না, তাই। বাবা মা কবেই গত হয়েছেন, কিন্তু সেই নিয়মই চলে আসছে। ঘরে তো নয় ঢুকে পড়েছে দরজা খোলা পেয়ে, কিন্তু বাড়িতে ঢুকলো কি করে? না, আমি নিজে শোয়ার আগে সব চেক করেছি, তবু বুবাই টুবাইয়ের ওপর কোনো ভরসা নেই। দিনরাত কানে হেডফোন। গেট খুলে ঢুকে গেলেও কেউ বুঝতে পারবে না। সদর দরজাটা যে দিতেও হয় সেই খেয়ালই নেই। আর স্পষ্ট দেখাও যাচ্ছে না, কেমন যেন ছায়ার মতো শরীরটা। আলোটা যে জ্বালবো তারও উপায় নেই। দরজার পাশেই সুইচ বোর্ড গার্ড করে উনি দাঁড়িয়েছেন। কতবার রমা বলেছে একটা বেডসাইড সুইচ বোর্ড তৈরি করতে। বউয়ের কথা না শোনার ফল আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। ছায়াটি যে একটা পুরুষের সেটা বুঝতে পারছি। কে কে আপনি? কি করে বাড়িতে ঢুকলেন? হ্যাঁ, কি কথা কানে যাচ্ছে না? আজব তো। আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে অবয়বটা। ওই শার্টটা, ওটা কেমন যেন চেনা চেনা, অনেক দিন আগে দেখা। কিছুতেই মনে করতে পারছি না। না না না, এই হতে পারে না কিছুতেই। মনে পড়েছে, ওটা তো ওটা তো নীলুর শার্ট। আপনি কি করে পেলেন? নীলু তো অনেক দিন আগেই। হঠাৎ একটা প্রচণ্ড অর্থ আসছি। তুই হাসালি দাদা। কী রে দাদা, আমায় চিনতে পারছিস না? কেমন আছিস? ভালো করে তাকিয়ে দেখতো আমি কে। নীলু! ভীষণ একটা ভয় আঁকড়ে ধরলো আমায়। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। শিরদাঁড়া দিয়ে একটা প্রচণ্ড হিমেল রক্তপ্রবাহ। এ কী করে সম্ভব? না না না, এ হতে পারে না। সব মিথ্যে, সব। কে আপনি? কে বলুন তো? ফ্রড কোথাকার! ভয় দেখাতে এসছেন? জানেন আমি কে? হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের এক প্রেসিডেন্ট। আমি অখিলেশ চ্যাটার্জি। আমায় ব্ল্যাকমেল করছেন? ধুর দাদা, তুই সেই একই রকম ভীতু রয়ে গেলি। কী লাভ তোকে ভয় দেখিয়ে? 30 বছর আগে যখন খাদের ধারে ডাকলি, কিছুই না ভেবে এগিয়ে গেছিলাম। বললি দেখ ভাই, নিচে কি চকচক করছে। কী রে দাদা, কিছুই তো দেখতে পারছি না। পাবি পাবি, আর একটু ঝুঁকে দেখ না। ঝুঁকে পড়েছিলাম, শরীরের ব্যালেন্স তোর ওপর ছেড়ে দিয়ে। প্রথম ধাক্কাটা যখন দিলি ভয়ের চেয়ে অবাক হয়েছিলাম বেশি। তখনও পড়িনি। দ্বিতীয়বার আর সামলাতে পারলাম না রে। অনেক নিচে যখন পড়ে যাচ্ছিলাম, মনে আছে তোর কি বলেছিলাম? দাদা আমি পড়ে যাচ্ছি, আমায় বাঁচা দাদা। কেন করলি দাদা? আমি তো তোকে অগাধ ভালোবাসতাম রে, আর বিশ্বাসও করতাম সবচেয়ে বেশি। তোর ওপর নিজের চেয়েও বেশি ভরসা করতাম। তুই আজ সফল, সব আছে তোর, কিন্তু এই পাপবোধ কী করে মুছবি? দাদা, তুই না একটা বিরাট বড় উকিল?
নিজের বিচারটা করেছিস কোনো দিনও? তোর প্রাপ্য শাস্তিটা যে অনেক বড় রে দাদা। কী দেবে সেটা? এই চুপ, একদম চুপ। কখন থেকে ফালতু কথা বলে যাচ্ছেন? কি করেছি আমি? কোনো অন্যায় করিনি আমি। কিসের পাপ? কিসের শাস্তি? রোজ রোজ ঘরের বাইরে সবাই শুধু নীলু নীলু নীলু, এমনকি মা বাবাও। কেন? আমার মধ্যে কি কম ছিল? হ্যাঁ, মানছি নীলুর মতো সাহসী ছিলাম না। দৌড় প্রতিযোগিতায় প্রথম, সাঁতার, ফুটবল, দাবা, পড়াশোনা সবেতে প্রথম। তাতে কি আমিও কি কিছু কম ছিলাম? আমার বুদ্ধি অনেক বেশি ছিল। ভালো গান গাইতাম, লজিক ছিল টপ ক্লাস। প্রথম না হলেও কি জিনিয়াস হওয়া যায় না? কিন্তু না, আমার তো কোনো গুণই কারোর চোখে পড়তো না। সবার মুখে শুধু একটাই নাম। আর তুই তুই বা কম কিসে ছিলিস? সবসময় কিরে দাদা, এবারও হেরে গেলি? আমি পরাজিত, তাই না? পাগল হয়ে গেছিলাম। পাগল করে দিয়েছিলিস 13 বছরের সেই মনটাকে। রাগে হিংসায় পশু হয়ে গেছিলাম। কোনো কম্পিটিশন রাখবো না, শুধু আমি 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 বেশ করেছি যা করেছি। আজ দেখ আমি কত সফল, দেখ। বাবা মা কিছু একটা আজ ঠিকই করেছিল। সেদিনের পর কোনোদিনও আমায় ভালোবাসতে পারিনি। সবসময় অদ্ভুত চোখে তাকাতো আমার দিকে। আমি কিন্তু ছেলের কোনো কর্তব্যই অবহেলা করিনি। আমি কারোর প্রতি কোনো দায়িত্ব অস্বীকার করিনি। দাদা, তোরও দুটো যমজ ছেলে আছে, তাই না? ঠিক আমাদেরই মতো দুই ভাই। কিন্তু দেখ ওরা কত সুন্দর, কত ফ্রি। দুজনে দুজনের মতো, কেউ পরোয়া করে না কে কি বললো, কে বেশি ভালো কে কম। তুই তো নিজের মতো বাঁচতে পারতিস দাদা। আমায় মেরে তুই কি সত্যি ভালো আছিস? যদি তোর আরেক ছেলেকে... না না না, এসব আবোল তাবোল একদম বলবি না। কিচ্ছু হবে না আমার ছেলেদের, কিচ্ছু না। ওদেরকে বুক দিয়ে আগলে রাখবো। তুই কিচ্ছু করতে পারবি না। সেদিনও পারিসনি, আর আজও পারবি না। আজও আমি পাহাড়ে বেড়াতে যেতে পারি না। রাতে ঘুম ভেঙে যায়। একটা ভয়, সব সময় সব সময় একটা ভয়। বিশ্বাস কর নীলু, সত্যি বলছি, সেদিন ঝোঁকের মাথায় যা করেছি কোনোদিনও নিজেকে আর ক্ষমা করতে পারিনি, কোনো দিনও না। তোর পরিবার তো জানে না 30 বছর আগের কোন খাদের ভেতরে তোর এই সফলতার বীজ বপন হয়েছে। কিছু কথা না জানাই থাক। না রে দাদা, তোর কোনো ক্ষতি করতে আসিনি। এসেছিলাম তোকে দেখতে। তোর সব পাপবোধ, গ্লানি আমি নিয়ে গেলাম। চলি রে দাদা। শুধু যাবার আগে একটাই কথা, শেষবারের মতো বলে যাই, তোকে খুব ভালোবাসতাম রে দাদা, দুনিয়ার সব থেকে বেশি। আমি তো তোর মতো বড় হওয়ার স্বপ্ন দেখতাম। তুই ছিলি আমার হিরো, কিন্তু তুই সেটা বুঝলি না। আমি বাঁচতে চেয়েছিলাম, আমি তোর সাথে বাঁচতে চেয়েছিলাম। ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল সেই ছায়া শরীর। নীলু, যাস না। শোন ভাই, শোন। যাস না নীলু, একটু দাঁড়া। আমারও অনেক কিছু বলার আছে তোকে। তুই যাস না। কি যন্ত্রণা, আর বলতে পারলাম না। অঝোর কান্নায় ভেঙে পড়ল শরীর। আমার রাতের অতিথি চলে গেছে, নীলুর অশরীরী আত্মা। রমার ডাকে ঘুম ভাঙল। হ্যাঁ গো, শুনছো? কি ঘুম রে বাবা, কখন থেকে ডাকছি। দেখো তো এই চিঠিটা কে পাঠিয়েছে। লেটার বক্সে ছিল, কোনো নাম ঠিকানা নেই, সাদা খাম। কেউ ফেলে দিয়ে চলে গেছে মনে হচ্ছে। সাদা খামের ভেতরে একটা ভাঁজ করা পাতা। খুলে পড়তে শুরু করলাম। দাদা, তুই কি ভাবলি নীলুর ভূত দেখা দিল কাল? না রে, নিখিলেশ চ্যাটার্জি সশরীরেই হাজির হয়েছিল। অবাক হচ্ছিস তো? ভাবছিস যে লোকটা 30 বছর আগে মরে ভূত হয়ে গেছে, ও ও থুরি থুরি, যাকে মেরে ফেলেছি সে আবার কোত্থেকে আসবে? ভগবানের আশীর্বাদ না তোর অভিশাপ জানি না। খাদে পড়েছিলাম প্রায় 9-10 ঘন্টা। কোনো সেন্স ছিল না, শরীরের কোনো হাড় গোটা ছিল না, কিন্তু মরিনি রে। তোর নীলু অত সহজে হেরে যাবে? ভাগ্যক্রমে একদল ট্রেকিং পার্টি এসছিল। তাদের ট্রেনাররা খাদে নেমেছিল এই দেখতে যে নতুন ট্রেকারদের কোনো লাইফ রিস্ক আছে কিনা। ওই জরিপ করতে করতেই আমার জ্ঞানহীন দেহটা দেখতে পায়। তুলে এনে হাসপাতালে ভর্তি করে। 6 মাস জমে মানুষে টানাটানির পর জ্ঞান আসে।
কিন্তু মনের অতলের সব স্মৃতি শেষ। নাম, বাড়ির ঠিকানা কিছুই বলতে পারিনি। স্থানীয় এক চার্চের ফাদার আমায় দত্তক নেন। সেই থেকে ওটাই আমার ঘরবাড়ি, আর অনাথ শিশুরাই আমার পরিবার। আমার নাম এখন অ্যালবার্ট পেটারসন। ফাদার বলতেন, মাই সন, তুমি কিছু বলতে পারোনি, শুধু বলতে, দাদা আমি পড়ে যাচ্ছি, বাঁচাও দাদা। কি হয়েছিল তোমার সাথে? মনে পড়তো না, কিছু মনে পড়তো না। কিন্তু কদিন আগে কাকতালীয়ভাবে পাশের গ্রামে গেলাম বাচ্চাদের নিয়ে একটা এক্সকারশনে। হঠাৎ একদল পিকনিক পার্টির আবির্ভাব। তাদের মধ্যে একটা ছেলে, অবিকল সেই চোখ, সেই মুখ, ভীতু ভীতু লাজুক চাহনি। মাথায় ইলেকট্রিক শক লাগলো যেন। সব মনে পড়ে গেল। ভাব জমিয়ে জানলাম ওটা তোর বড় ছেলে। ব্যাস, আর কি। ছেলে তো আপন ভোলা, তাই সাদর দরজায় চাবির নকল বানিয়ে নিলাম। প্রায় আসে তোর ছেলে চার্চে, কথায় কথায় অনেক কিছু বলে দেয়। ব্যাস, আর কি। এই হলো তোর রাতের অতিথির কাহিনী। ভালো থাকিস দাদা, আমার সাথে দেখা করতে আসিস না। আমরা অন্য গ্রামে শিফট হয়ে যাচ্ছি। আমি অ্যালবার্ট হয়ে বেঁচে থাকতে চাই। দাদা, নীলু অনেক আগেই মৃত। মরে গিয়েও জিতে গেলাম রে দাদা, আর তুই আবারও হেরে গেলি। আবারও। ইতি তোর নীলু। কী গো, আরে ওরম করছো কেন? শরীরটা খারাপ লাগছে নাকি? আরে কার ছিটি, কী গো, সব ঠিক আছে তো? রমার আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে আসছে। আস্তে আস্তে বৃষ্টির অতলে তলিয়ে যাচ্ছি। হয়তো খাদ, হয়তো সেই খাদটা। সব অন্ধকার হয়ে গেল। কি শান্তি। শুনছিলেন রাতের অতিথি, রচনা মন্দিরা ঘোষাল, গল্প পাঠে আমি সন্টু। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার সময় অল নোটিফিকেশনের বাটনটি অন করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবং সাবস্ক্রাইব করার জন্য কোনো রকমের টাকা আপনাদের খরচ করার প্রয়োজন নেই, এটি সম্পূর্ণ বিনামূল্যে। তো চলুন, দেখা হবে পরের শনিবার ঠিক রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশিচুরি কথা।